সম্মানিত ভিউয়ার্স, বইয়ের অবহেলার এই গল্পে পরবর্তীতে কি হচ্ছে তা জানবেন এই পর্বে। সাথেই থাকুন। মায়াবীকে সব জায়গায় খুঁজে ড্রয়িং রুমের দিকে এলাম। আমি ফিসফিস শব্দ পেলাম, সোফার এদিক থেকে আসছে। আড়াল থেকে দেখি মায়াবী কারোর সাথে ফোনে কথা বলছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। নিজের বউ যদি পরপুরুষের সাথে রাত ভরে কথা বলে তাহলে কেমন লাগে আপনারা বুঝতে পারছেন আশা করি। মায়াবীকে কিছু না বলে চলে আসলাম। ওকে কিছু বললাম না, কারণ ওকে কিছু বলবো না। ওকে আমি বোঝাবো ও কি করছে এগুলো। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। ওকে তো আমি কোনো কিছুর অভাব বুঝতে দেইনি, তাহলেও এমন করলো কেন? কিসের অভাবে রেখেছিলাম আমি? হ্যাঁ, আমি দুটি ভুল করেছি, যার মধ্যে আমার বউ আজকে পরপুরুষের সাথে কথা বলে। আমি সর্বপ্রথম ভুল করেছি ওকে জীবনের থেকে বেশি বিশ্বাস করে। দ্বিতীয় ভুল আমার ওকে স্বাধীনতা দিয়ে, যার জন্য ও আজ পরপুরুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে কথা বলা। গভীর রাত্রে কেউ ভালো কথা বলে না, যত নষ্ট কথা হয় ওদের মাঝে। ছি, এতটা খারাপও হলো কিভাবে? রাত 4টার সময় মায়াবী চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়ল। ওর পাশে ঘুমোতেও আমার ঘৃণা হচ্ছে। আমার আর ঘুম হলো না। ভোরে মায়াবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি মায়াবীর ফোন নিলাম দেখার জন্য ও কার সাথে কথা বলে। ওর মেসেঞ্জারে দেখি নাহিদ নামে একটি ছেলের সাথে সব থেকে বেশি কথা বলেছে, মানে সর্বক্ষণ নাহিদের সাথে কথা বলেছে। ইমোতেও দেখি ওই নাহিদ ছেলেটির সাথে কথা বলে। দেখলাম নাহিদকে মায়াবী ছবিও দিয়েছে। ছবিটি খুব খারাপ ছিল, মুখের ছবি দেয়নি, আঁচল ছাড়া শুধু বুকের ছবি তুলে দিয়েছে। ছি ছি ছি, মায়াবী তুমি এত নিচু মনের। বুকের ছবিটি দেখার পর নাহিদ আর মায়াবীর মাঝে কথা ছিল এরকম। ওয়াও, কি ওয়াও তোমার ওই দুটো, কত বড়। যা দুষ্টু, মুখে কিছু আটকায় না, খুব খেতে ইচ্ছা করছে। সামনে যেদিন যাব সেদিন মন ভরে খেও। তা তো অবশ্যই হবে, তোমাকে তো এখনো দেখলাম না। সামনে যেদিন যাব সেদিন সবকিছু ভালো মতো দেখো শোনা। ছি ছি, আমি কার সাথে সংসার করি? এত খারাপ তুমি? চলো তাহলে দেখা করি। হ্যাঁ, কোথায় আর কখন? আগামী বৃহস্পতিবার নদীর তীরে হোটেলে। আচ্ছা এখন রাখি। এই হলো আমার বউ, যাকে আমি অন্ধের মতো এতদিন ভালোবেসে এসেছি। মায়াবীকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে আমাকে কিছু করতে হবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে আমি মারবো না, আর কিছু বলবো না। ওকে আমি মানসিক শিক্ষা দিব। আজ রবিবার, আর 4 দিন পর ওরা দেখা করবে। এই 4 দিন আমাকে কিছু করতে হবে, কারণ ওরা একবার দেখা করলে মায়াবী নষ্ট হয়ে যাবে। ও আর আমার থাকবে না, ওকে ছিঁড়ে খাবে। আর এত নিচু মনের মানুষ মায়াবী হতে পারলো? ওকে শিক্ষা দেওয়ার জন্য অফিস থেকে 4 দিনের ছুটি নিলাম, আর আমার মতো সব ব্যবস্থা করলাম। আমার বউ মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মায়াবী এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে মায়াবী আমার দিকে আর বিলাসীর দিকে এক নজরে তাকিয়ে আছে। বিলাসী হলো আমার অফিসের কলিগ, আর বিলাসীকে দিয়েই মায়াবীকে উচিত শিক্ষা দিব। কারণ এর আগে বিলাসীর সাথে কথা বলি দেখে মায়াবীর সাথে অনেক ঝগড়া হয়েছে, আর বিলাসীকে আমি সবকিছু খুলে বলেছি। আমাকে আর বিলাসীকে একসাথে দেখার পর মায়াবী অনেক চমকে গেছে, সাথে আবার অনেক রাগী চেহারাও ধারণ করেছে, কিন্তু কিছু বলছে না। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? সরো, ভেতরে যাব। ও এখানে কেন সেটি তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। সরো এখান থেকে। এই বলে আমি আর বিলাসী ড্রয়িং রুমের দিকে চলে যাই। সোফায় বসে বিলাসীকে বললাম, এই তুমি কি খাবে বলো তো? কিচ্ছু খাবো না সোনা, কিন্তু আমি তো তোমার হাতের চা খাবো। আচ্ছা তুমি বলো তো, আমার হাতের চা কি খুব ভালো হয়? হ্যাঁ, তোমার হাতের চা পৃথিবীর শ্রেষ্ঠ চা, তাই নাকি? মায়াবী দেখে আমাদের কথা পাশে দাঁড়িয়ে শুনছে। ওর চোখের তীরে পানি এসে ভরপুর, যখন তখন সুইচ গেট ছেড়ে দিবে। হ্যাঁ, এখন যাও তো, ওদিকে রান্নাঘর। আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বিলাসী চা বানাতে চলে গেল, আর এদিকে মায়াবী কান্না শুরু করে দিয়েছে। তাই ওর উপর বিরক্তিভাবে রাগী গলায় বললাম, এই তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তুমি ওর সাথে কথা বলছো কেন? ও এখানে কেন? আর তোমাকে সোনা বলে ডাকছে কেন? তা তোমাকে জানতে হবে না, যাও এখান থেকে, যত সব। মায়াবী তখনই আমার কলার ধরে বলল, ওই তোকে কেউ সোনা বলতে পারবে না, তুই শুধু আমার। আমি ঠাস করে চড় মেরে বললাম, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার? নষ্টা মেয়ে, তুমি আমাকে মারলে? তখনই বিলাসী দেখি চা নিয়ে এসেছে। কি হয়েছে সোনা? আর বলো না গো, এই নষ্টামি আমার কলার ধরে। কি বললে? আমি নষ্টা? আমি মনে মনে বলছি, তুই তো নষ্টাই। স্বামী থাকতে পরপুরুষের সাথে বাজে বাজে কথা বলিস, বাজে ছবি দিস, তোকে আমি এখন ঘৃণা করি। বিলাসী বলল, এই চলো তো আমরা রুমে যাই, এখানে নোংরা মানুষের সাথে থাকা যাবে না। হ্যাঁ ঠিকই বলেছ, চলো। এই বলে আমি আর বিলাসী আমার রুমের দিকে চলে যাই। রুমে এসে ভেতর থেকে দরজা আটকিয়ে দিলাম। মায়াবী শুধু কান্না করে যাচ্ছে আর আমার রুমের দিকে তাকিয়ে আছে। এখন বোঝো কষ্ট কি জিনিস, যা আমি এই 1 মাস খুব ভালো করে বুঝেছি। প্রিয় মানুষ যদি নিজের চোখের সামনে অন্যের সাথে নষ্টামি করে তাহলে কেমন লাগে সেটা তুমি আমাকে বুঝিয়েছ। এখন তুমি বোঝো ব্যথাটা কত তীব্র। আশা করি আমি মায়াবীকে যা বোঝাতে চেয়েছি ও বুঝতে পারবে। হ্যাঁ দাঁড়াও, বলে বিলাসী ওর লিপস্টিক এবড়ো থেবড়ো করেছে, ওর চুল এলোমেলো করেছে। এখন মায়াবী আরো ভালো মতো বুঝতে পারবে। আমি আর বিলাসী মায়াবীর সামনে গিয়ে দাঁড়ালাম। মায়াবী শুধু বিলাসীর অবস্থার দিকে তাকিয়ে আছে। সোনা, আমি তো একা যেতে পারবো না, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, কিন্তু গাড়ির মধ্যে কোনো দুষ্টুমি করবে না, তাই চলো।
বলো তো আগে। মায়াবী মাথা নিচু করে কান্না করছে আর আমাদের কথা শুনছে। চলো, এই বলে আমি আর বিলাসী রুম থেকে বের হয়ে আসলাম। ঔষধে কাজ করেছে। মায়াবী যদি এখন ভালো হয়, যথেষ্ট পরিমাণ কাজ হয়ে গেছে, এতেও ঠিক হয়ে যাবে। বাহির থেকে সামান্য খাবার খেয়ে রাত 10টায় বাসায় আসলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই মায়াবী দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে বসেছিল। আমি ওকে কিছু না বলে ভেতরে চলে আসলাম। কোথায় ছিলে এতক্ষণ? তা জানার দরকার নেই। আর এই কথা জানতে চাচ্ছ কেন? কেন জানতে পারি না? আর তাছাড়া এই 1 মাস তো এই কথা জানতে চাইলে না, আজ কেন জানতে চাইছো? না মানে জানি, কিচ্ছু বলতে পারবি না, কারণ এই 1 মাস তুই পরপুরুষের খবর নিয়েছিস। আমার কথা ভুলে গেছিলি, তোর স্বামীর খবর নিসনি। খাবার খেয়ে নাও। আমাকে খাওয়ার কথা বলছো? কই, 1 মাস তো বললে না, নাকি 1 মাস অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে? কি বলছো তুমি? ওই, তুমি এখান থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, আমি বাহির থেকে খেয়ে এসেছি। তুমি আমাকে রেখে খেতে পারলে? কেন পারবো না? তুমি খেতে পারলে আমি পারবো না কেন? ঠিক তখনই মায়াবীকে দেখি নাহিদ ফোন দিল, কিন্তু মায়াবী ফোন রিসিভ করলো না। ভালো মতো দেখলাম নাহিদ ওকে 60 বারের বেশি কল দিয়েছে, কিন্তু ও ধরেনি। ফোন রিসিভ করিস না কেন? ধর, কথা বল। তোর ভাতার ফোন দিয়েছে, যাবি না ওর সাথে নদীর তীরে দেখা করতে? তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? কিছু বলছো না কেন? আমি কি করেছি বলো না। আমার সামনে থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। তখনই বিলাসী আবার ফোন দিল। ওহো, মেয়েটির টাইমিং আছে বলতে হয়। রিসিভ করে বললাম, হ্যাঁ জানু বলো। স্যার, সামনে আছে মনে হচ্ছে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, তোমাকে খুব মিস করছি। স্যার, একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ম্যাডাম অনেক কান্না করছিল। আরে না, তখন তো শুধু 1 ঘন্টাই করলাম, আরো করতে চাইলাম, তুমি তো বারণ করলে। মায়াবী দেখি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। স্যার, বাজে কথা বাদ দিন, বেশি করে ফেললে ম্যাডাম না আবার নিজের কোনো ক্ষতি করে ফেলে। বেলকনির দিকে চলে আসলাম। পিছু পিছু মায়াবীও আসলো। এই শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি মায়াবীকে শুনিয়ে বললাম। বিলাসী শুধু চুপ করে আছে। আরে কোনো সমস্যা নেই, তুমি রাজি হলে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। মায়াবী এই কথাটি শোনার পর নিজেকে বিশ্বাস করতে পারছে না। আর এখানেই আরো বড় সাসপেন্স আর টুইস্ট রেখে আমাদের গল্পের 2য় পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, বউয়ের অবহেলা গল্পের 3য় পর্ব যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পের আরো টুইস্ট অপেক্ষা করছে, সাথেই থাকুন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।